প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো। তো আজকে দেখো পদার্থবিজ্ঞানের নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি। অধ্যায়ের নাম হলো কাজ, ক্ষমতা ও শক্তি। তো আজকে এই অধ্যায়ের পাঠগুলো আলোচনা করব। পরবর্তীতে আমরা বইয়ের বিভিন্ন সৃজনশীল এবং টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্ন যেগুলো আসছে সেগুলো আলোচনা করবো। তো দেখো, প্রথমে আজকে যেটা আমি করবো, দেখো কাজ অধ্যায়ের নাম হলো কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তি। প্রথমে দেখো কাজ কি, দেখো কাজ কি বা কাজ কাকে বলে, কাজের সংজ্ঞা কি। দেখো কাজ, দেখো দেখো মনে করো কোন একটা বস্তু, দেখো মনে করো এটা M1 ভরের একটা বস্তু। তো এই বস্তুটাকে যদি আমি সরাতে যাই তাহলে আমার বল প্রয়োগ করতে হবে। মনে করো এই M1 ভরের বস্তুটাকে আমি F বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করলে বস্তুটির স্মরণ ঘটবে। দেখো মনে করো সরে বস্তুটি এতটুকু আসছে। অর্থাৎ M1 ভরের বস্তু অথবা কোনো ভরের বস্তুকে যদি আমি সরাতে যাই তাহলে আমার বল প্রয়োগ করতে হবে। আর বল প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে দেখো আমি সংজ্ঞাটা কিভাবে লিখবো, দেখো সংজ্ঞা হলো কোন একটি বস্তুকে বল প্রয়োগ করা হলে বস্তুটির যদি বলের দিকে সরণ ঘটে বা বস্তুটি যদি বলের দিকে সরে যায় তাহলে বস্তুর বল এবং সরণের গুণফলের উপাংশকে কাজ বলে। কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা একটা সমীকরণ পাচ্ছি কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে ডাব্লিউ মানে হলো কি কাজ, আর এফ মানে কি বল, এস মানে হলো কি সরণ। তাহলে আমি যদি সমীকরণ এটা যদি মনে রাখতে পারি তাহলে সংজ্ঞাটা নিজে দিতে পারবো। কিভাবে, এফ মানে বল, এস মানে সরণ। তাহলে আমি কিভাবে দিব, দেখো কোন একটা বস্তুকে বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি বলের দিকে সরে যায় বা সরণ ঘটে তাহলে বস্তুর বল এবং সরণের গুণফলকে কাজ বলে। আর দেখো কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। কাজের একক জুল। এখন আমরা দেখো এককটা কিভাবে বের করবো। দেখো কাজের একক কি, দেখো কাজের একক। দেখো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ ইন্টু এস, অর্থাৎ বল ইন্টু সরণ। তাহলে দেখো বলের একক হলো কি নিউটন। আচ্ছা দেখো বল ইন্টু সরণ। তাহলে দেখো বলের একক হলো কি নিউটন আর সরণ একক হলো কি মিটার। নিউটনকে মিটার দ্বারা গুণ করলে কি পাবো, জুল পাবো। অর্থাৎ কাজের একক জুল। নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি। এখন দেখো কাজের একটা সমীকরণ আমরা জানি কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। দেখো আরেকটা সমীকরণ রয়েছে। দেখো মনে করো কোন একটা ভরের বস্তু, দেখো এম ভরের কোন একটা বস্তুকে যখন আমি বল প্রয়োগ করলাম বস্তুটা বলের দিকে এতটুকু সরে গেছে বা সরণ ঘটেছে। তা আমি যদি এখানে একটা লম্ব টানি তাহলে আমি কি পাচ্ছি, দেখো যদি এখানে যদি একটা কোণ উৎপন্ন করে, মনে করতেছি একটা থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে দেখো এটার বিপরীত বাহু আর এটা হলো সন্নিহিত বাহু। নিচেরটা হলো কি এস হলো সন্নিহিত বাহু আর এটা হলো কি উপরটা হলো কি অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ মানে কি cos থিটা। তাহলে আমরা কি পাচ্ছি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস cos থিটা। এটা আমরা বুঝতে পেরেছি হয়তো। এখন দেখো তাহলে কাজ কি বললাম, কাজের একক কি, কাজের দুটো সমীকরণ রয়েছে, একটা হলো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস আর একটা হলো কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস cos থিটা। তো এখন দেখো কাজের মাত্রা, কাজের মাত্রা কিভাবে নির্ণয় করবো। দেখো কাজের মাত্রা অর্থাৎ কাজ সমান কি, বল ইন্টু সরণ। দেখো বল ইজ ইকুয়াল টু কি, বল ইজ ইকুয়াল টু হলো ভর ইন্টু ত্বরণ। আর সরণ আছে এখানে, সরণ লিখলাম। তাহলে আমি সাইড নোট লিখে রাখবো। দেখো বল ইজ ইকুয়াল টু হলো
ভর ইন্টু ত্বরণ। তাহলে আমি বলের জায়গায় ভর ইন্টু ত্বরণ লিখেছি। এরপর দেখো ভর আছে না, ভর লিখবো, ঠিক ঠিক থাকবে। ত্বরণ কাকে বলে? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তাহলে দেখো ত্বরণ সমান কি, এখানে সাইড নোট গুলো তোমরা লিখে রাখবে খাতায়। ত্বরণ সমান বেগ বাই সময়, অর্থাৎ কি সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে অথবা বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তাহলে আমরা ত্বরণ সমান কি পাচ্ছি? বেগ বাই সময়, বেগ বাই সময়। কিন্তু সরণ আছে, সরণ লিখবো। এরপর দেখো ভর আছে, ভর লিখেছি। এখন দেখো বেগ, বেগ কাকে বলে? সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। অর্থাৎ বেগ সমান কি সরণ ডিভাইড বাই সময়। তাহলে এখন দেখো ব্যাকের জায়গায় আমরা কি লিখবো? ব্যাকের জায়গায় লিখবো কি সরণ ডিভাইড বাই সময়। তাহলে উপর লিখবো কি সরণ ডিভাইড বাই সময়, আর নিচে দেখো একটা সময় রয়েছে, সময়টা লিখবো ইনটু সরণ। এখন দেখো তাহলে ভর আছে, আমরা ভর লিখবো ইনটু, তার উপরে সরণ আছে, সরণ। দেখো এই সরণ সরণ গুণ করলে কি সরণের স্কয়ার, আর নিচে সময় এবং সময় গুণ করলে কি হবে? সময় স্কয়ার। তো মাত্রা নির্ণয় করার সময় আমাদের মাত্রা জানতে হবে। যেমন ভরের মাত্রা m, সরণের মাত্রা l, সময়ের মাত্রা t। তাহলে আমরা ভরের মাত্রা লিখবো কি m ইনটু সরণের মাত্রা লিখবো l, উপরে স্কয়ার আছে বলে স্কয়ার দিব। সময়ের মাত্রা লিখবো t, উপরে স্কয়ার আছে স্কয়ার দিব। তাহলে আমি কি পাচ্ছি? ml t, যেটা ভাগার আকারে আছে তার ইনভার্স দিব, ml t ইনভার্স 2। অর্থাৎ কাজকে w দ্বারা প্রকাশ করা হয়। কাজ ইকুয়াল টু কাজের মাত্রা হলো কি ml2 t ইনভার্স 2। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে মাত্রা লেখার সময় তৃতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। দেখো এখানে আমরা তৃতীয় বন্ধনী ব্যবহার করি। তাহলে আমরা কাজের মাত্রাটা নির্ণয় করেছি। এখন দেখো আরো গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, তোমরা পাঠে দেখবে ওখানে যান্ত্রিক শক্তি রয়েছে। যান্ত্রিক শক্তি হলো দুই ধরনের। দেখো যান্ত্রিক শক্তি কয় ধরনের? দুই ধরনের। একটা হলো, এক নম্বর হলো স্থিতি শক্তি, বা এটাকে তুমি বিভব শক্তি লিখতে পারবে। বিভব শক্তি। দুই নাম্বার হলো কি দেখো গতি শক্তি। এখন দেখো বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করতে পারি। ই মানে এনার্জি, পি মানে পাওয়ার। অর্থাৎ বিভব শক্তি হলো কি ইপি দ্বারা প্রকাশ করা হয়, আর গতি শক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয় না। এখন দেখো বিভব শক্তি কাকে বলে বা বিভব শক্তির সংজ্ঞাটা কিভাবে বুঝবো? দেখো মনে করো এটা একটা হলো ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ থেকে মনে করো কত 20 মিটার উচ্চতায় কোন একটা বস্তু এই জায়গায় রাখা হয়েছে। মনে করো এই বস্তুটা মনে করো 5 কেজি ভরের কোন একটা বস্তু 20 মিটার উচ্চতা রাখা হলো। অথবা মনে করো কোন একটা ঘরের এক তলার মধ্যে মনে করো এক তলা থেকে আমি, বা নিচের একদম নিচের ভূমি থেকে মনে করো 3 তলার মধ্যে আমি পানি তুলব, বা তার পানি তুলতে হলে আমার মোটরের প্রয়োজন হবে। মনে হয় একটা মোটর রেখেছি, ওখানে দেখিও তোমাদের এত দেওয়া থাকবে 1 ঘোড়া 2 ঘোড়া মোটর আছে। আসলে 1 ঘোড়া না, এটা হলো 1 এসপি, অর্থাৎ 1 হর্স পাওয়ার। 1 এসপি অর্থাৎ হলো 1 হর্স পাওয়ার। আর 1 হর্স পাওয়ার মানে হলো 746 ওয়াট। 746 ওয়াটে কিন্তু 1 এসপি। তো তুমি যদি 746 ওয়াটের একটা মোটর দিয়ে 20 মিটার উচ্চতায় পানি তুলতে যাও, মনে করো পানি তুলতে তোমার সময় লাগবে কত? 3 সেকেন্ড। সাপোজ মনে করো 3 সেকেন্ড সময় লাগবে। তো পানিটাকে যখন উপরে তুলবে, ওখানে দেখিয়ে কোন একটা ট্যাঙ্ক রাখা থাকে পানির, মনে করো এটা 500 লিটারের একটা ট্যাঙ্ক।
পানি ভর্তি করতে নিচ থেকে উপরে তুলতে হবে। তার বিভব শক্তি হলো কি, কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে তুলতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বিভব শক্তি বলে। তাহলে বিভব শক্তি, এটা আবার সংজ্ঞাটা ক্লিয়ার থাকতে হবে কি জন্য, যখন আমরা অঙ্ক করব, বিভব শক্তির অঙ্ক, গতিশক্তির অঙ্ক করব, গাণিতিক সমস্যাগুলো যখন সমাধান করব তখন আমাদের এগুলো জানতে হবে। এটা কি বিভব শক্তি হচ্ছে না গতিশক্তি হবে, বুঝবে কিভাবে? অর্থাৎ বিভব শক্তি হলো কোন একটা বস্তুকে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বিভব শক্তি বলে। আর বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইপি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ইপি ইজ ইকুয়াল টু কত? এমজি এইচ। এস জি কেন? কারণ কোন একটা বস্তুকে নিচ থেকে উপর তুলতে অভিকর্ষ ত্বরণ কাজ করে। এই জন্য এখানে কি অভিকর্ষ ত্বরণ কে জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা বিভব শক্তি ইপি সমান কি পাচ্ছি? এমজি এইচ। এখন দেখো গতিশক্তি। গতিশক্তিটা কি দেখো, কোন একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করব, বস্তুটা যদি তার বলের দিকে সরণ করে তাহলে বস্তুর বল, তাহলে গতির পরিবর্তন হবে। দেখো যত বল বাড়াবো, মনে করেন 10 নিউটন বল প্রয়োগ করতেছি, বস্তুর সরণ তত বেশি ঘটবে, অর্থাৎ গতির পরিবর্তন হবে। তার গতিশক্তি কি? কোন বস্তু গতির কারণে যে শক্তি অর্জিত হয় তাকে গতিশক্তি বলে। গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। ইকে সমান কত? ইকে ইকুয়াল টু কত? হাফ অফ এমভি স্কয়ার। তাহলে আমরা জানি দেখো বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, ইপি ইকুয়াল টু এমজিএস। গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়, ইকে ইকুয়াল টু হাফ অফ এমভি স্কয়ার। এখন দেখো এই যে ইপি ইকুয়াল টু এমজিএস, এটা কিভাবে আসে সেটা দেখাচ্ছি। দেখো অথবা তোমাদের পরীক্ষায় প্রমাণ দিতে পারে, প্রমাণ করো যে ইপি ইকুয়াল টু এমজিএস। তাহলে আমরা কিভাবে করবো দেখো, ইপি ইজ ইকুয়াল টু এমজিএস। তো প্রথমে কিভাবে করবো দেখো, কৃত কাজ কাজ অথবা কাজ সমান বল ইনটু সরণ। কৃত কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু আমরা এখানে বিভব শক্তি বের করতেছি, তাহলে আমরা কি লিখবো? ইপি সমান, আর এখানে যেটা রয়েছে বল, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো বিভব শক্তির ক্ষেত্রে আমরা জানি গতির নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা জানি বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে যেহেতু আমরা কোন একটা বস্তুকে ভূমি থেকে উপরে তুলতেছি, তখন অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। তখন ওই যে আমরা নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই এফ ইকুয়াল টু এম এ, তখন এফ ইকুয়াল টু এম এ হবে না, তখন কি হবে? এমজি ইনটু, কোন একটা বস্তুকে নিচ থেকে যখন উপরে তুলতেছি তখন একটা উচ্চতার প্রয়োজন হবে, তখন সরণ ঘটবে না, তখন উচ্চতা হবে, তখন আমরা এমজি এস। অর্থাৎ আমরা কি পাচ্ছি? ইপি ইজ ইকুয়াল টু এমজি এস। এটা হলো আমাদের প্রতিপাদন। অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে ইপি ইজ ইকুয়াল টু এমজিএস। এখন দেখাচ্ছি দেখো গতিশক্তির ক্ষেত্রে। গতিশক্তির ক্ষেত্রে দেখো ই ইজ ইকুয়াল টু হাফ অফ এমভি স্কয়ার। এটা কিভাবে প্রমাণ করে, এটা কিভাবে আসছে দেখো। তো প্রথমে আমরা জানি কৃত কাজ সমান বল ইনটু সরণ। তাহলে এখানে যেহেতু আমরা গতিশক্তি বের করতেছি, তাহলে ইকে ইজ ইকুয়াল টু বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? এটা গতির বিরুদ্ধে, গতিশক্তি কাকে বলে? তোমার কোনো বস্তু গতির কারণে যে শক্তি হয় তখন কিন্তু গতি পরিবর্তন হবে। আমরা জানি কি এফ ইকুয়াল টু কত? এম এ, আর এখানে আছে কি এস, এম এ এস। এখন দেখো আমরা জানি এটাকে, বা আমি একদম সমীকরণ দিলাম। আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এস। যেহেতু বস্তুটা স্থির অবস্থায়, কোন একটা বস্তু স্থির অবস্থায় থাকলে তার আদিবেগ হবে কত? 0। তাহলে এটা 0 স্কয়ার প্লাস 2 এস। তাহলে আমরা কি পাচ্ছি? বি স্কয়ার সমান 2 এস। তাহলে আমরা কি পাচ্ছি? 2 এস সমান কত? বি স্কয়ার। সুতরাং
এস সমান কত, বি স্কয়ার ডিভাইড বাই 2। যেখানে এখানে এস রয়েছে, এস এর জায়গায় আমরা কি বসাবো, বি স্কয়ার ডিভাইড বাই 2টা বসাবো। আমি যদি বসাই এম ইনটু বি স্কয়ার ডিভাইড বাই কত 2, তাহলে আমরা কি পাচ্ছি এম বি স্কয়ার ডিভাইড বাই 2। তাহলে আমি যদি এটা লিখি হাফ অফ এম বি স্কয়ার, অর্থাৎ কি গতি শক্তি ইকুয়াল টু কত, হাফ অফ এম বি স্কয়ার। এটা আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে এটা দ্বারা প্রকাশ করা হয়, অথবা দেখো কর্মদক্ষতা সমান মোট প্রদত্ত ক্ষমতা ডিভাইড বাই মোট কার্যকর ক্ষমতা ইন্টু কত 100%। এটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো এটা সংজ্ঞা রাখতে খুব সহজ। তুমি যদি এটা সমীকরণ যদি মনে রাখতে পারো, সংজ্ঞা এখান থেকে লিখতে পারো। মোট প্রদত্ত ক্ষমতা ও কার্যকর ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা ইজ ইকুয়াল টু, তুমি চাইলে এটাকে পি প্রাইম দিতে পারো, আর এখানে পি ইন্টু কত 100%। এটা হলো কি কর্মদক্ষতা, অর্থাৎ মোট প্রদত্ত ক্ষমতা ও কার্যকর ক্ষমতার অনুপাতকে কি বলা হয়, কর্মদক্ষতা। তো আজকে পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা অধ্যায়ের মোট বেসিক যে পার্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করেছি। পরবর্তীতে আমরা এখানে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার পেজের সাথে যুক্ত থাকবে। ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবে। আর ওখানে ইউটিউবের মধ্যে তোমার ফরিদ ম্যাথ পয়েন্ট যে চ্যানেল রয়েছে সেখানে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে করে তোমরা যারা নতুন 2025 সালে যারা সায়েন্স নিয়ে বা বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হয়ে যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করবে, তারা আমার প্রত্যেক ক্লাসগুলো পাবে। এতে করে তোমার পড়ালেখার মধ্যে যে জড়তা সৃষ্টি হবে সেটা অনেকাংশে কেটে যাবে বলে আশা করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ওয়ালাইকুম